ইরান, যে দেশটি যুদ্ধের শুরুতে ছিল চাপে, আজ সেই দেশই কি দর কষাকষির টেবিলে শক্তিশালী? 1 মাস আগে ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল তেহরান। শীর্ষ কমান্ডার নিহত, সামরিক ক্ষতি। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এখন চিত্রটা একেবারে ভিন্ন। কেন? কিভাবে যুদ্ধের মাঝেই শক্তিশালী হলো ইরান? আর এই সংঘাত শেষ হবে কোথায়? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নিই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হয় এই যুদ্ধ। প্রথম ধাক্কাটা ছিল ভয়াবহ। ইরান হারায় তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও কমান্ডারদের। এটা শুধু সামরিক ক্ষতি না, মনোবলও নড়ে যায়। বিশ্লেষকরা তখন বলছিলেন ইরান হয়তো দ্রুতই প্রতিরক্ষায় চলে যাবে। কিন্তু বাস্তবে যা হলো তা ভিন্ন। ইরান শুরু করে পাল্টা হামলা। ধীরে ধীরে নিজেদের অবস্থান পুনর্গঠন করে। এখন 1 মাস পার হতে চলেছে। যুদ্ধ থামেনি, বরং দুই পক্ষই পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। শুনতে বড় কথা, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য গল্প। ইরান এখনও নির্ভুল হামলা চালাতে পারছে। ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মানে কি? এর মানে ইরানের সামরিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই প্রণালীতে এখন শত শত জাহাজ অচল অবস্থায় আছে, যা বিশ্ব অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। অর্থাৎ ইরান শুধু যুদ্ধ করছে না, বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কূটনৈতিক দর কষাকষি। মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, কিন্তু ইরান বলছে এটা পুরোপুরি ভুয়ো তথ্য। তাদের দাবি, এ ধরনের খবর ছড়ানো হচ্ছে তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য। অন্যদিকে পর্দার আড়ালে চলছে অন্য খেলা। মিশর, তুরস্ক ও পাকিস্তান, এই 3 দেশ চেষ্টা করছে মধ্যস্থতা করতে। তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরি করছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি কথা না বললেও পরোক্ষভাবে আলোচনা চালানো হচ্ছে। তবুও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই আলোচনা কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে? বিশ্লেষকরা বলছেন এখনও দুই পক্ষের অবস্থান অনেক দূরে। ইরানের লক্ষ্য এখন শুধু যুদ্ধবিরতি না, তারা চাইছে একটি দীর্ঘমেয়াদী সুবিধা। কী ধরনের সুবিধা? প্রথমত, নিষেধাজ্ঞা থেকে মুক্তি। দ্বিতীয়ত, যুদ্ধের ক্ষতিপূরণ। তৃতীয়ত, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা। আরও বড় বিষয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান চায় এই গুরুত্বপূর্ণ পথ ব্যবহার করতে হলে অন্যান্য দেশগুলোকে অর্থ দিতে হবে। যদি এটা বাস্তবায়ন হয়, তাহলে ইরানের অর্থনৈতিক শক্তি অনেক বেড়ে যাবে। এবার দেখি যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী। তাদের প্রধান দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তারা চায় ইরান তাদের ইউরেনিয়াম মজুদ কমিয়ে ফেলুক। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রকল্প সীমিত করতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ করতে হবে। তবে এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যুক্তরাষ্ট্র চাইতো ইরানের পুরো ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধ হোক। এখন তারা কিছুটা ছাড় দিতে রাজি। এটা ইঙ্গিত দেয় চাপের মধ্যেও যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হচ্ছে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, নেতৃত্ব। ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, কে নেতৃত্ব দেবে আলোচনায়? সম্প্রতি নতুন একজন নিরাপত্তা প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সামরিক পটভূমির মানুষ। এর মানে ভবিষ্যতের আলোচনায় সামরিক প্রভাব আরও বেশি থাকবে। সবকিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে? যুদ্ধের শুরুতে ইরান ছিল চাপে, কিন্তু এখন তারা পরিস্থিতিকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। সামরিকভাবে পুরোপুরি জিতেনি, কিন্তু কূটনৈতিকভাবে তারা শক্ত অবস্থানে। বিশেষ করে তেলের বাজার, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাব বেড়েছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা শক্তির, অর্থনীতির আর কূটনীতির। এবং এই লড়াইয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আপনার কি মনে হয়, এই সংঘাত কি আলোচনার মাধ্যমে শেষ হবে, নাকি সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।